সবাই ভালো আছো? শাহরিয়ার আহমেদ, শাহরিয়ার আহমেদ, ভালো আছো সবাই? শাহরিয়ার আহমেদ, তোমার রোল কত? শাহরিয়ার, সবাই ভালো আছো? শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছ? জি মিস শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু সবাই কি রেগুলার কি ক্লাস দেখছো, ভিডিও ক্লাস দেখছো সবাই? রেগুলার ক্লাস দেখলে কিন্তু তোমাদের একটা উপকার হবে, তোমরা অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে অ্যান্সার করতে পারবে। আজকে আমরা আমাদের অ্যাসাইনমেন্টের যে টপিকসটা রয়েছে সেটার উপরই কিন্তু আমরা আজকে ক্লাসটা করব। আমরা এই ক্লাসটা আগেও আমরা হয়তোবা তোমাদের হয়নি। আমরা বৃহস্পতিবারের ক্লাসটা নিয়েছি আমরা এই অ্যাসাইনমেন্টের উপরে। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অ্যাসাইনমেন্টে যেটা আছে সেটা। ষষ্ঠ অ্যাসাইনমেন্ট কিন্তু চলে এসেছে স্কুলে। তোমরা কিন্তু আসলে পাবে। হ্যাঁ? তোমরা চলে আসলে পাবে। তোমাদের যদি কমপ্লিট হয়ে থাকে চলে আসবে। সেই সঙ্গে সবাইকে বলে দিচ্ছি আমরা যেটা তোমাদেরকে বলা হয়েছে যে ডিসেম্বরে এটা ক্লিয়ার করতে হবে। তোমরা চলে এসো একটু স্কুলে। আরো কতগুলো নির্দেশনা আছে। আর অ্যাসাইনমেন্টের ক্লাসে আমরা এই জিনিসগুলো আলোচনা করব এখন। সবাই একটু অ্যাটেনশন দাও। তোমাদের পঞ্চম অ্যাসাইনমেন্টে একটা জিনিস রয়েছে, একটা উদ্দীপক দেওয়া আছে। জাস্ট তোমাদের স্কুলে সৃজনশীল কোশ্চেন নিয়ে তোমরা যেভাবে পরীক্ষা দাও ঠিক সেরকম ভাবেই কিন্তু আছে। তো লাবিবের কথা এখানে লেখা আছে যে লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুক্ষণ পর সে দেখতে পেল কি তার হাতে যে অংশটি রয়েছে লৌহদণ্ডের সেখানে সে একটু গরম অনুভব করলো, তাই না? এবং মেপে দেখলো কি তাপমাত্রা কত, 50 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে এটা কি করতে হবে, এই সৃজনশীল থেকে যে কিভাবে তাপটা পরিবাহিত হলো সেটা বের করতে হবে বা বুঝিয়ে ব্যাখ্যা করতে হবে। আরটা হচ্ছে ফারেনহাইট স্কেলে টেম্পারেচারটা কি করতে হবে, তোমাকে মাপতে হবে বা বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে মাহমুদ হাসান, সে এখন প্রথমে আমাকে অ্যান্সার করবে কিরকম ভাবে লৌহদণ্ডের ভিতর দিয়ে তাপটা পরিবাহিত হয়েছিল। মাহমুদ হাসান, কি তোমার রোল কি 199? মাহমুদ, মাহমুদ, মাহমুদের রোল কি 199? 199? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখন আমাকে একজন অ্যান্সার করো। সমুদ্র অ্যান্সার করতে পারো বা অন্য কেউ অ্যান্সার করতে পারো। বলো তো একটু যে তাপমাত্রা কিরকম ভাবে লৌহদণ্ডের ভিতর দিয়ে পরিবাহিত হলো, বলো বলো। হ্যাঁ ঠিক আছে, বলো। সমুদ্র, বলো বলো, কেউ পারবে? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাখ্যা করছি, এটা ভালো করে একটু মনে রাখবা তোমরা। যে আমরা জানি কোন ধাতব পদার্থের মধ্যে দিয়ে কিরকম ভাবে তাপ পরিবাহিত হয়। এটা হলো দেখো তাপ সঞ্চালন কাকে বলে। তাহলে সেটা প্রথমে আমরা আগে আলোচনা করি, তাপ সঞ্চালনটা কাকে বলে। তাপ সঞ্চালন হলো যে তাপ, আমরা জানি যে তাপের একটা ধর্ম কি, বেশি তাপমাত্রার স্থান থেকে তাপটা কম তাপমাত্রার স্থানের দিকে কি হয়, সঞ্চালিত হয়। তাপের এই সঞ্চালন বা প্রবাহকে আমরা বলছি কি তাপ সঞ্চালন। এই বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানের দিকে তাপের সঞ্চালনটাই হলো তাপ সঞ্চালন। তাপটা সাধারণত তিনটি উপায়ে সঞ্চালিত হয়। একটা হলো কি, একটা হলো পরিবহন, 2 নাম্বার পরিচলন, 3 নাম্বার বিকিরণ। তারপরে এখানে প্রথম প্রশ্ন তোমাদের এটা। তাহলে এই ক্ষেত্রে তুমি একটু তাপটাও বলতে পারো যে তাপ প্রথমে শক্তি, বলবে যে তাপ এক ধরনের শক্তি
যা আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের একমাত্র ত্বক দ্বারা এটিকে অনুভব করতে পারি। বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানের দিকে প্রবাহিত হয়, একে আমরা তাপ সঞ্চালন বলি। তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। তারপরে আসলো তাপ বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে কেন কমে যায়। আমরা জানি, সবাই কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হলো তাপমাত্রা বাড়লে বায়ুর চাপটা কমে যায় কেন সেটা ব্যাখ্যা করতে হবে। প্রথমে বলতে হবে এখানে যে যখন কোনো স্থানে তাপমাত্রা বৃদ্ধি পায় সেই স্থানে বায়ু তখন কি হয়, উত্তপ্ত হয়ে হালকা হয় এবং উপরে উঠে যায়। এবং যখন একটা স্থানে বায়ু উপরে উঠে গেল সেই স্থানটা তখন ফাঁকা হয়ে গেল। আর তখন কি হয়, অন্য স্থানের কি হয়, বাতাসগুলো এদিকে তখন প্রবাহিত হয়। ঠিক ওই জায়গাটা ফাঁকা হলে ওখানে নিম্নচাপের সৃষ্টি হয় ফাঁকা হলে। এখানে বলছে এখানে তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? তখন বায়ুমণ্ডলের চাপটা কমে গেল, যেখানে বায়ু বায়ু নেই যেহেতু বা ফাঁকা জায়গা নিম্নচাপ। তারপর কি হলো, দেখা গেল কি যে চতুর্দিক থেকে তখন ওখানে কি হলো, বাতাসগুলো আসতে থাকলো। আচ্ছা, আবার যখন কোনো স্থানে তাপমাত্রা কি হয় কমে যাচ্ছে সেখানকার উচ্চচাপের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাহলে এরকম ভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে কি হয়। তারপর এখানে আছে দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বের করো। দণ্ডের তাপমাত্রা আমরা ফারেনহাইট স্কেলে কিভাবে বের করব? আমরা জানি, আমরা সূত্রটা কিন্তু ভালোভাবেই কিন্তু জানি। কি বলো তো? সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9। এখানে আমরা এখন বসিয়ে দিব আমাদের সূত্রে বসিয়ে দিব মান। ওখানে 50 ডিগ্রি ছিল, 50 ডিগ্রি ফারেনহাইট। তারপর আমরা কি করব, এফ এ বের করব, এতে 32 আর 9, তারপরে অর এটা 10, তাহলে এফ মাইনাস 32 ইকুয়াল টু কি, এখানে 10 ছিল তাহলে কত হবে, 9 গুণন 10। আমরা এখানে লিখতেও পারি। তারপরে কত হলো, তারপরে এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু 90 প্লাস হয়ে যাবে 32। এটাই তখন অ্যান্সার হয়ে যাবে। কত হলো, 2 10 11 12 122 এত ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 122 ডিগ্রি ফারেনহাইট। এটাই হলো তাপমাত্রা। এটা কি, এটা হলো আমরা বের করব যে এই তাপমাত্রা হবে 50 ডিগ্রি থাকলে এই তাপমাত্রায় হয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে আসো আছে কি যে সংক্ষিপ্ত তাপ পদ্ধতিতে সঞ্চালিত হয়। এটা আমরা বললাম উদ্দীপকে আলোকে বস্তু কোন পদ্ধতিতে, এটা বলেছি আমরা। এটা সেদিন গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে ধরো আমার হাতে একটা ধাতব পাত্র, ধরেই নাও এটা ধাতব পাত্র। ধাতব পাত্রে আমি যদি এখানে মোমবাতি দিয়ে করি, মোমবাতিতে তাপ দেই, তাহলে কি হবে, পরিবহন প্রক্রিয়ায় এটা তাপটা সঞ্চালিত হবে। পরিবহন প্রক্রিয়ায় কিভাবে হবে, আমরা বলি যে এখানে যদি আমি তাপ দিই, এখানে আমি তাপ দিলাম, এখানে আমি কোনো বস্তুতে তাপ দিলাম, তখন কি হবে, এখানকার অণুগুলো কি হবে, নিজের জায়গায় থেকে কাঁপতে শুরু করবে। এই কম্পনটা পার্শ্ববর্তী অণুতে পৌঁছে দিবে, তারপর এটা আবার এর পার্শ্ববর্তী অণুকে পৌঁছে দিবে। এইভাবে একটা ধাতব দণ্ডের এই স্থান থেকে এই স্থানের দিকে তাপ পরিবাহিত হবে, বলা হয় পরিবহন প্রক্রিয়া। নিজে আন্দোলিত হবে, পার্শ্ববর্তী অণুকে সে আন্দোলনটা পৌঁছে দিবে এবং উত্তপ্ত হবে। এরকম ভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলতে থাকবে। তাহলে আমরা এই জিনিসটাকে বুঝিয়ে দিব যে পরিবহন প্রক্রিয়ায় কিভাবে তাপটা ধাতব পদার্থের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি হয়, পরিবাহিত হয়। সমুদ্র শুনতে পাচ্ছ? সমুদ্র, সমুদ্র শুনতে পাচ্ছ?
আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিরকম ভাবে আমরা এগুলো পরিবহনটা চলে। এরপরে তোমাদের বইতে আরেকটি প্রশ্ন রয়েছে। সেটা কি? সেটা হলো আছে কি যে গরম হাঁড়িকেনে চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন? গরম হাঁড়িকেনে আসলে যখন হাঁড়িকেনটা গরম থাকে তখন চিমনিটার অবস্থা কি হয় সেটা আমরা আগে চিন্তা করি। গরম হারিকেন যখন থাকে তখন কিন্তু চিমনিটা কি হয়, যে কোনো বস্তু উত্তপ্ত হলে সেটা কি হয়, সেটা প্রসারিত হয়, মানে আয়তন প্রসারণ ঘটে। তাহলে একটি জিনিসের এই প্রান্তে ধরো উত্তপ্ত অবস্থা, এই প্রান্তে উত্তপ্ত অবস্থায় আছে, তুমি চট করে যদি পানি ছিটিয়ে এটাকে যদি একটু তাপমাত্রা কমানোর চেষ্টা করো এই প্রান্তের, তাহলে এই প্রান্তের তাপ প্রসারিত অবস্থায় আছে, এটা হচ্ছে সংকুচিত অবস্থা। তখন কি হবে? তখন দেখা যাবে কি যে কিছুটা হলেও আয়তনের সংকোচন ঘটবে বাহিরে, আর ভিতরে আয়তনের সংকোচন ঘটবে বাহিরের দিকে, তুমি যেখানে পানি ছিটাচ্ছ। আর প্রসারিত অবস্থা কিন্তু ভিতরের দিকে আছে। তাহলে কি হলো, দুটার একটা সমতা কিন্তু বজায় থাকছে না। এই আয়তনের দুটো দুই দিকে আয়তনের যে সমতা সেটা বজায় থাকছে না, তখন কি হবে, চিমনিটা ফেটে যাবে। এভাবে এরকম ভাবে ব্যাখ্যা করে লিখতে হবে। এটা সুন্দর করে লেখার দায়িত্ব তোমাদের, তোমরা বুঝে বুঝে সুন্দর করে লিখবে। আমি জিনিসটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম যে কিভাবে তোমাদেরকে লিখতে হবে। এখন চলে আসো আমরা আরেকটা জিনিস দেখি। সেটা হলো আমাদের এই অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো রয়েছে তার ভিতর থেকে আমাদের আরো কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে। যেমন দেখো, আরো ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে। সেটা হলো এখানে আছে ইলেকট্রনের বিন্যাস। আমরা বলছি যে পরমাণুর গঠন সম্পর্কে আমাদের পরিষ্কার একটা ধারণা থাকতে হবে। কেন থাকতে হবে? এবার আমরা বলি কেন থাকতে হবে, আমরা বলি এবার। আচ্ছা, কেন থাকতে হবে? আমরা পরবর্তী শ্রেণীতে, আমরা যখন অষ্টম শ্রেণীতে উঠব তখন কিন্তু আমরা সপ্তম শ্রেণীর বইটাকে কিন্তু আমাদের ভালোভাবে একটা ধারণা রাখতে হবে এই বই সম্পর্কে। যার কারণে এখানে এই অধ্যায়ে তোমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা পরবর্তীতে তোমাদের কাজে লাগবে, সেটা হলো সালোক সংশ্লেষণ অধ্যায় লাগবে। তারপর এখানে রাসায়নিক পদার্থের যে অধ্যায়টা রয়েছে, সেখানে ইলেকট্রনের বিন্যাস রয়েছে, পরমাণুর গঠন রয়েছে, বিভিন্ন যৌগের মৌলের নাম, অণু-পরমাণুর মধ্যে পার্থক্য, এগুলো তোমাদের পরবর্তী শ্রেণীতে খুবই প্রয়োজন আমি বলব। তো আমরা সেটা সম্পর্কে একটু পরিষ্কার একটা ধারণা কিন্তু আমরা এখন নিব। আমাদের যদিও আমাদের ক্লাসগুলো হয়ে গেছে, কিন্তু এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে এটা সম্পর্কে আমাদের কাউকে আমরা কিন্তু বলতে পারবো না যে আমি জানি না, কারণ আমাদের ক্লাসগুলো কিন্তু খুব ভালোভাবে হয়েছে এবং আমরা সুন্দরভাবেই কিন্তু এটা কিন্তু করব। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে ইয়েস পাচ্ছ? আচ্ছা, দেখো, আচ্ছা আমরা এখন ইলেকট্রনের যে বিন্যাস বা আমরা বলবো পরমাণুর যে গঠন সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই। আমাকে একজন শুধু একটু বলো তো যে আহ, পরমাণুর গঠন সম্পর্কে আমাকে একজন একটু বলো যে পরমাণুর গঠন আমরা আগে জেনেছি, কি জেনেছি পরমাণুর গঠন সম্পর্কে, যে পরমাণু ভাঙার পর আমরা কি কি পাই পরমাণুতে, বলো তো একটু, কি 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 কণিকা পাই আমরা? পরমাণুকে ভাঙা হলে কি কি কণিকা পাওয়া যায় বলো তো একটু, বলতে পারবে কেউ? আচ্ছা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হাইড্রোজেনের পরমাণুতে আমরা কি কি পাই একটু বলো তো, কে অ্যান্সারটা করলো? কামরুল হাসান? আচ্ছা বলো। মাহমুদ হাসান। আচ্ছা, মাহমুদ, মাহমুদ এতক্ষণ কেন চুপ করেছিল? মাহমুদ তো খুব ভালো অ্যান্সার করে, তাহলে কেন চুপ করেছিল এতক্ষণ? মাহমুদ, এবার আমাকে বলো তো হাইড্রোজেনের পরমাণুতে আমরা কি কি পাই?
হাইড্রোজেনের পরমাণুকে ভাঙার পর আমরা কি কি পাবো এখানে? কোনটা পাবো না আমাকে বলো। বইতে কিন্তু আমরা বারবারই কিন্তু বলেছি হাইড্রোজেনের পরমাণুতে আমরা কোনো নিউট্রন পাবো না। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে আমাকে বলো তো একটু মাহমুদ। পরমাণু নিউক্লিয়াসে কি কি পাবো আমরা? বলো। নিউট্রন এবং প্রোটন। আচ্ছা, পরমাণু নিউক্লিয়াসে আমরা কি পাবো? নিউট্রন আর প্রোটন পাবো। আমি কিন্তু বারবারই বলেছি যে আমরা কিন্তু হাইড্রোজেনের পরমাণুতে কোনো নিউট্রন কিন্তু পাবো না, আমরা এখানে ইলেকট্রন পাবো। দেখো ভালো করে একটু চিন্তা করো তো। বলেছিলাম যে হাইড্রোজেনের পরমাণুতে কোনো কেন্দ্রে কোনো নিউট্রন থাকে না, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ভাঙলে এর কেন্দ্রে প্রোটন থাকবে আর কি থাকবে? বাইরে থাকবে ইলেকট্রন। এখানে পাবো আমরা প্রোটন আর বাহিরে পাবো ইলেকট্রন। এটাই হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণুর গঠন। আমরা প্রোটন পাবো আর কি পাবো? একটা ইলেকট্রন পাবো। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর গঠন, মনে রাখতে হবে কিন্তু। এটা কিন্তু একটু ব্যতিক্রম, অন্যগুলো ভাঙলে আমরা কি পাবো আমাকে বলো তো একটু। আরেকটা আমাকে বলো, হিলিয়াম পরমাণুকে ভাঙলে আমরা কি পাবো? এবার মাহমুদ না, এবার অ্যান্সার করবে কামরুল হাসান, অথবা এটা কে রে? প্রিয়ম না কে এটা? হ্যাঁ, কামরুল হাসান একটু অ্যান্সার করো তো যে হিলিয়াম পরমাণুকে ভাঙলে আমরা কি পাবো? অ্যান্সার আসছে না, তাহলে মাহমুদ অ্যান্সার করো। সমুদ্র, সমুদ্র অ্যান্সার করতে পারবে? সমুদ্র তুমি কি অ্যান্সার করতে পারবে? সমুদ্র, আচ্ছা মাহমুদ অ্যান্সার করো তো যে আমরা হিলিয়াম পরমাণুকে ভাঙলে আমরা কি পাবো? ঠিক আছে, আমি বলছি হিলিয়াম পরমাণুকে ভাঙলে আমরা দুটো প্রোটন পাবো, দুটো ইলেকট্রন পাবো, আর কি পাবো? দুটো নিউট্রন পাবো। এটা হচ্ছে হিলিয়াম পরমাণুর গঠন। এগুলো ভালো করে আমাদের জানতে হবে। আমরা যদি ক্লাস 8-এ উঠে চুপ করে থাকি তাহলে তো সবাই তো বোকা ভাববে, ভাববে বোকা ছেলে পড়াশোনা করেনি তাই ভাববে। ঠিক আছে, ভাববে বোকা ছেলে পড়াশোনা করে নাই। ইলেকট্রন দুটো পাবো আমরা, ইলেকট্রন। তোমাদের কি মনে আছে আমি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন সূত্রটা বলেছিলাম? যে যেগুলোতে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, ধরো অনেক আছে, যেরকম অক্সিজেনের ক্ষেত্রে ধরো তোমাদের বইতে দেওয়া আছে, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন সূত্রটা আমরা ফলো করব? বা যেগুলোতে ইলেকট্রন সংখ্যা আরো বেশি, ধরো 56 হচ্ছে, হ্যাঁ, তারপর 24 আছে, 23 আছে, এইসব ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটাকে কোন সূত্রটাকে ফলো করবে? কোনটা ফলো করবে বলো তো, পারবে বলতে? আমি বলেছিলাম যে যেখানে ইলেকট্রন সংখ্যা বেশি হবে সেখানে এটা মনে রাখতে হবে, টয়েস এন এ স্কোয়ার, এই সূত্রটাকে ফলো করবে। অর্থাৎ এনটা হলো কক্ষপথের সংখ্যা, আমরা এই কক্ষপথের সংখ্যা এটা দিয়ে বের করব। বের করলে আমরা বুঝতে পারবো যে কোন কক্ষপথে ইলেকট্রন কয়টা সর্বোচ্চ থাকতে পারে। কম থাকতে পারে, সব শেষ কক্ষপথে হয় কম হবে, কিন্তু এমনি ভিতরে যে কক্ষপথগুলো আছে, শেষ কক্ষপথের আগে যে কক্ষপথগুলো, সেগুলোতে সর্বোচ্চ কতগুলো থাকতে পারবে তার একটা সীমারেখা এই সূত্রের দ্বারা আমরা পাই। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, তোমাদের বিজ্ঞান বইয়ের, আমরা তো কয়েকদিন পরে বইটাকে আমরা কি করব বলো তো? আমরা এই বইটাকে কি করব? গুড বাই সিউ করে দিব, তাই না? সপ্তম শ্রেণী বিজ্ঞান বইটাকে তো আমরা করার আগে বিজ্ঞান বইটা সম্পর্কে আমাদের একটা সুন্দর ধারণা আমাদের থাকতে হবে। কেন? যে এই বইটা আমরা পুরো 1 বছর যেভাবেই ক্লাস করি না কেন আমরা কিন্তু পড়েছি, প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আমাদের একটা ধারণা কিন্তু রয়েছে, কিন্তু কথা হলো যে সত্যি কি ধারণাটা পরিষ্কার কিনা সেটা বোঝার জন্য আগামী সপ্তাহে তোমাদের যে ক্লাসটা আছে, যদি ক্লাসটা হচ্ছে, তাহলে আমরা বলবো তোমাদেরকে, তোমরা এই বই থেকে তৃতীয় সেমিস্টারটা প্রথমে দেখবে, তো থার্ড সেমিস্টারে যেটা ছিল সেটা সম্পর্কে তোমাদের
পরিষ্কার একটা ধারণা হয়েছে কিনা। যদি কারো কোথাও সমস্যা থাকে সে প্রশ্নগুলো পার্সোনালি লিখে তারপর লাইভ ক্লাসে তোমরা একটু জয়েন করবে। কি কি প্রশ্ন আছে যেগুলো বোঝো না আমাকে তোমরা করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে ম্যাডাম আমি এই প্রশ্নটা বুঝতে পারিনি বা আমি এই টপিক্সটা বুঝি না। আমি তখন বোর্ডে সেটা আমরা কি করব, আলোচনা করব, সুন্দর করে আলোচনা করব। কারণ এখন কিন্তু আমাদের বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা কি করব, জিনিসগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে। যা আমরা সপ্তম শ্রেণীতে পড়েছি বিজ্ঞান বইটা সম্পর্কে আমার পরিষ্কার একটা ধারণা আছে। এটা আমাদের সবাইকে বোঝানোর জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমাদের বইটা কি করতে হবে, যে আমাদের সুন্দর করে বইটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে যে আমি এটা সম্পর্কে বলতে পারবো এই অধ্যায়ে কি আছে, ওই অধ্যায়ে কি আছে। কারণ আমাদের স্কুলে আমরা ভিডিও ক্লাস, লাইভ ক্লাস তোমাদেরকে করাতে সক্ষম হয়েছি। তো সেজন্য তোমাদেরকেও কি করতে হবে, একটু নিজেদেরকে সেই পরিচয়টা বহন করতে হবে যে তোমরাও ভিডিও ক্লাসটা দেখেছো আর লাইভ ক্লাসটাও সুন্দর করে করেছো। তো সেজন্য তোমাদেরকে কি করতে হবে, আগামী ক্লাসে তোমরা ইনশাল্লাহ পুরো বইটা ভালো করে দেখে কার কোথায় সমস্যা সেখানে খাতার ভিতর লিখে তোমরা আমাকে বলবে যে ম্যাডাম আমরা তো সপ্তম শ্রেণী পার করে ইনশাল্লাহ অষ্টম শ্রেণীতে উঠে যাব, তো আমার এখানে সমস্যা আছে, সেগুলো আমি কি করব, আমি একটু দেখে নিব। তাহলে কি হবে, আমরা অষ্টম শ্রেণীতে গিয়ে আমাদের কষ্ট হবে না, আমরা আবার ইনশাল্লাহ সুন্দর করে নতুন বই পড়া শুরু করে দিব। আর সবাই যখন অ্যাসাইনমেন্ট জমা দিতে আসবে আগামী ডেটে, অবশ্যই তোমরা তোমাদের বোর্ড বইগুলো স্কুলের সঙ্গে করে নিয়ে আসবে। বোর্ড বইগুলো কিন্তু জমা দিতে হবে স্কুলে। বোর্ড বই দিয়ে তারপর তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই বলো এখন আর কার কোথায় সমস্যা রয়েছে, বলো কারো কোথায় সমস্যা আছে? ম্যাম, এই সূত্রটা শুধু ইলেকট্রন বের করার? এটা হচ্ছে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে। ধরো একটা জিনিস আমি বুঝিয়ে দেই, এটা তোমার ক্লাস 8-এ কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, তার আগে ভালো করে বলে দেই। এখানে হচ্ছে ধরো এরকম, ধরো কোনো একটা মৌলের ইলেকট্রন সংখ্যা, কোনো একটা মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা আছে 20। কত? 20। কোনো একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা, আমরা যেরকম অক্সিজেনের ক্ষেত্রে কত দেখলাম বলো তো, 8, তাই না? 8 দেখেছি কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে। তো আমরা বললাম যে কোনো একটা পরমাণু ইলেকট্রন সংখ্যা 20 দিয়ে দিয়েছে, তাহলে আমি ওই পরমাণুর ইলেকট্রনগুলোকে কিভাবে বিন্যস্ত করব। তা আমি প্রথমে বলবো যে ইলেকট্রন সংখ্যা 20, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখানে যেটাই থাক, এখানে প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা তো অবশ্যই 20 করে হয়তো হলো, প্রোটন সংখ্যা হলো, নিউটন সংখ্যা লিখলাম যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, তো লিখে দিলাম প্রোটন যতগুলো ইলেকট্রন ততগুলো যদি থাকে তাহলে প্রোটনও 20 লিখে দিলাম। আমি লিখে দিলাম যে প্রোটনও 20 ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রথম কক্ষপথ, তাহলে আমি লিখতে পারি, দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে, কি লিখবো, 2। আর এখানে এই যে কক্ষপথের সংখ্যাটা আমি কত দিলাম, 1, তারপরে হলো কত, 2। তাহলে আমাকে দিতে হবে প্রথম কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টা। আমি বের করব দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে, ইলেকট্রন কটা থাকে, কক্ষপথের সংখ্যা দিব 2। কত হলো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। দ্বিতীয় কক্ষপথে তাহলে ইলেকট্রন থাকবে কয়টা, 8টা। 2, 5, 6, 7, 8, 8টা থাকবে। তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে, এরকম ভাবে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে, 2, কয়টা হলো তাহলে, 3, 3 × 9, 9 দুগুণ 18, সর্বোচ্চ থাকতে পারবে 18টা। কিন্তু দেখো 8 আর 2-এ 10, 10, তাহলে অলরেডি 10টা হয়ে গেছে, বাকি থাকলো কয়টা, বাকি আছে আরো 10টা।
তাহলে এখানে আমরা কত দিব? এখানে এই কক্ষপথে থাকবে 18টা থাকতে পারবে, কিন্তু আমার হাতেই আছে আর 10টা, তাহলে অবশ্যই 10টা থাকবে বাকি কক্ষপথে। ঠিক আছে, এরকম ভাবে তোমাদের কিন্তু লাগবে। আর সপ্তমে তোমাদের শুধুমাত্র দেখানো হয়েছে, কিন্তু অষ্টম শ্রেণীতে গিয়ে কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলো বের করতে হবে, তখন কিন্তু সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে আর কারো কোনো সমস্যা রয়েছে অ্যাসাইনমেন্ট ব্যাপারে? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।